আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহ মামুন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পরিবর্তন আসছে। অগাস্টে ভিসা বাতিল, টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা TPS প্রত্যাহার, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসির অভিযান এবং অভিবাসী শিশুদের আইনি সহায়তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আইনি অগ্রগতির সামনে এসেছে। এর কিছু সিদ্ধান্ত অগাস্টে প্রথম নেওয়া হয়নি, বরং আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন বা নতুন আইনি অগ্রগতি এ মাসে স্পষ্ট হয়েছে। অগাস্টের গুরুত্বপূর্ণ 5টি পরিবর্তন হলো $175 বেশি ভিসা বাতিল। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর এখন পর্যন্ত স্টেট ডিপার্টমেন্টে 175,000-এর বেশি ভিসা বাতিল করেছে। 10 অগাস্ট প্রকাশিত তথ্য অনুযায়ী ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধ, অভিবাসন, জালিয়াতি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকি সহ বিভিন্ন কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িয়ে পড়া অনেক ঘটনায় ভিসা বাতিলের কারণ হয়েছে। এর মধ্যে হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি, মাদক সংক্রান্ত অপরাধ, যৌন নিপীড়ন ও জালিয়াতির মতো অভিযোগ রয়েছে। গুরুতর অপরাধের মধ্যে ধর্ষণ, অপহরণ, মানব পাচার এবং শিশু যৌন নির্যাতনের ঘটনাও উল্লেখ করা হয়েছে। কিছু ক্ষেত্রে রাজনৈতিক বক্তব্য ও সামাজিক মাধ্যমে প্রকাশ করা মন্তব্যও ভিসা বাতিলের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। এর ফলে আমেরিকায় বৈধ ভিসায় থাকা বিদেশিদের ক্ষেত্রে প্রশাসনের যাচাই বাছাই আরও কঠোর হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের এই পদক্ষেপ বৃহত্তর অভিবাসন নীতির অংশ। প্রশাসন বলছে, আমেরিকার আইন ভঙ্গ করা, ভিসার শর্ত লঙ্ঘন করা কিংবা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ প্রশাসনের কঠোরতা শুধু অবৈধ অভিবাসীদের মধ্যে সীমাবদ্ধ নেই। বৈধভাবে আমেরিকায় প্রবেশ বা বসবাসের অনুমতি পাওয়া ব্যক্তিদের ভিসাও এখন বেশি কঠোরভাবে পর্যালোচনা করা হচ্ছে। হেইশানদের TPS প্রত্যাহার। 350,000 মানুষ অনিশ্চয়তায় অগাস্টের সবচেয়ে বড় অভিবাসন ইস্যুগুলোর একটি হলো হেইতি থেকে আসা অভিবাসীদের টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা TPS। প্রায় 350,000 হেইশান এই সুরক্ষার আওতায় ছিলেন। TPS এমন একটি অস্থায়ী সুরক্ষা যার আওতায় নির্দিষ্ট দেশের নাগরিকরা যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো গুরুতর সংকটের কারণে নিরাপদে নিজ দেশে ফিরতে না পারলে আমেরিকায় সাময়িকভাবে বসবাস ও কাজের অনুমতি পান। হেইতির জন্য এই সুরক্ষা দীর্ঘদিন ধরে চালু ছিল। 2026 সালে ট্রাম্প প্রশাসন এটি প্রত্যাহারের উদ্যোগ নেয়। 25 জুন সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষে রায় দেওয়ার পর হেইতি ও সিরিয়ার নাগরিকদের TPS বাতিলের পথে বড় আইনি বাধা দূর হয়। ওই সিদ্ধান্তে 350,000-এর বেশি হেইশান এবং প্রায় 6,100 সিরিয়ান TPS-ধারী প্রভাবিত হতে পারেন। তবে TPS-এর সমাপ্তি নিয়ে অগাস্টের শুরুতেই আইনি ও প্রশাসনিক বিভ্রান্তি ছিল। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট জানিয়েছিল, হেইতি TPS 27 জুলাই কার্যকরভাবে শেষ হয়েছে। অন্যদিকে অভিবাসন আইনজীবীরা বলেছিলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত বাস্তবায়নে নিম্ন আদালতের আনুষ্ঠানিক পদক্ষেপের প্রয়োজন রয়েছে। এখন TPS-এর বাইরে থাকা এবং অন্য কোনো বৈধ অভিবাসন মর্যাদা না থাকা হেইশানদের একটি অংশ ডিপোর্টেশন ঝুঁকিতে পড়েছে। ওহাইওর স্প্রিংফিল্ড সহ বিভিন্ন এলাকায় হেইশান সম্প্রদায়ের মধ্যে এ নিয়ে উদ্বেগ বেড়েছে। সাউথ সুদান ও মিয়ানমারের নাগরিকদের TPSও বাতিলের পথে। ট্রাম্প প্রশাসনের TPS নীতি শুধু হেইতির মধ্যে সীমাবদ্ধ নয়। অগাস্টে সাউথ সুদান ও মিয়ানমারের নাগরিকদের TPS বাতিলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হয়েছে। 7 অগাস্ট 2 ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনকে সাউথ সুদান ও মিয়ানমারের নাগরিকদের TPS প্রত্যাহারের সুযোগ দেন। এতে প্রায় 232 জন সাউথ সুদানি এবং প্রায় 4,000 মিয়ানমারের নাগরিক প্রভাবিত হতে পারেন। TPS-এর আওতায় থাকা ব্যক্তিরা ডিপোর্টেশন থেকে সুরক্ষা ও কাজের অনুমতি পান। এই মর্যাদা শেষ হলে অন্য কোনো বৈধ অভিবাসন মর্যাদা না থাকা ব্যক্তিরা ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়তে পারেন। সাউথ সুদানের জন্য TPS 2011 সালে চালু হয়েছিল, আর মিয়ানমারে 2021 সালের সামরিক অভ্যুত্থান ও পরবর্তী অস্থিতিশীলতার প্রেক্ষাপটে দেশটির নাগরিকদের জন্য এই সুরক্ষা দেওয়া হয়েছিল। জুনে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তও এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। আদালতের রায়ের ফলে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের TPS প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে নিম্ন আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ সীমিত হয়েছে। ফলে হেইতি, সাউথ সুদান ও মিয়ানমারের নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের TPS-ধারীদের মধ্যেও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসনের পদক্ষেপকে TPS ব্যবস্থাকে সামগ্রিকভাবে সংকুচিত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
অগাস্টের শেষ নাগাদ সব আইস ফিল্ড অফিসারকে বডি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা। অভিবাসন এনফোর্সমেন্টে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আইস কর্মকর্তাদের বডি অন ক্যামেরা ব্যবহার। আইস জানিয়েছে অগাস্টের শেষ নাগাদ তাদের সব ফিল্ড অফিসার ও এজেন্টকে বডি ক্যামেরার আওতায় আনার লক্ষ্য রয়েছে। আইসির ভারপ্রাপ্ত ডিরেক্টর ডেভিড জে ভেঞ্চুরালা বলেছেন, এই উদ্যোগের লক্ষ্য এনফোর্সমেন্ট কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো। এর মাধ্যমে গ্রেপ্তার, অভিযান এবং কর্মকর্তাদের সঙ্গে অভিবাসীদের মিথস্ক্রিয়ার ভিডিও রেকর্ড রাখা সম্ভব হবে। বডি ক্যামেরা ব্যবহারের দাবি নতুন নয়, তবে 2026 সালে আইস কর্মকর্তাদের কয়েকটি প্রাণঘাতী গুলির ঘটনার পর এ নিয়ে চাপ আরও বেড়েছে। কিছু ঘটনায় কর্মকর্তাদের শরীরে ক্যামেরা না থাকায় ঘটনার ভিডিও প্রমাণ পাওয়া যায়নি। তবে সব বডি ক্যামেরা ফুটেজ স্বয়ংক্রিয়ভাবে প্রকাশ করা হবে না। আইসির নীতিতে ব্যক্তিগত গোপনীয়তা, চলমান তদন্ত বা অন্য আইনি কারণ দেখিয়ে কিছু ভিডিও আটকে রাখা কিংবা প্রকাশ্যে বিলম্ব করার সুযোগ রয়েছে। এ কারণে সমালোচকেরা বলেছেন, শুধু ক্যামেরা দেওয়া যথেষ্ট নয়, ফুটেজ সংরক্ষণ ও প্রকাশের নীতিতেও স্বচ্ছতা প্রয়োজন। ফলে বডি ক্যামেরা শুধু প্রযুক্তিগত পরিবর্তন নয়, আইসির কর্মকর্তারা কিভাবে অভিযান পরিচালনা করছেন এবং কোনো বিতর্কিত ঘটনার পর তাদের কর্মকাণ্ড কিভাবে যাচাই করা হবে তার উপরও এই ব্যবস্থার প্রভাব পড়তে পারে। অভিবাসী শিশুদের আইনি সহায়তায় ফেডারেল অর্থায়নে পরিবর্তন। অগাস্টে অভিবাসন নিয়ে আরেকটি বড় সংকট তৈরি হয়েছে একা থাকা অভিবাসী শিশুদের আইনি সহায়তা নিয়ে। ট্রাম্প প্রশাসন একটি ফেডারেল চুক্তি বাতিল করার পর নিউ ইয়র্কে প্রায় 1400 অভিবাসী শিশু আইনি প্রতিনিধিত্ব হারানোর ঝুঁকিতে পড়ে। এর আগে ফেডারেল অর্থায়নে অ্যাকেশিয়া সেন্টার ফর জাস্টিসের মাধ্যমে এসব শিশুকে আইনি সহায়তা দেওয়া হতো। নিউ ইয়র্কে 9টি সংগঠনের একটি নেটওয়ার্ক এই সেবা পরিচালনা করত। 31 জুলাই ফেডারেল চুক্তি বাতিল হওয়ার পর এসব শিশুর একটি বড় অংশ আইনজীবী হারানোর ঝুঁকিতে পড়ে। সমস্যাটি আরও গুরুত্বপূর্ণ কারণ আমেরিকার ইমিগ্রেশন কোর্টে সাধারণভাবে অভিবাসন মামলায় সরকারিভাবে আইনজীবী দেওয়ার নিশ্চয়তা নেই। ফলে একা থাকা শিশুদের নিজেদের পক্ষে জটিল আইনি প্রক্রিয়া মোকাবেলা করতে হতে পারে। পরিস্থিতি সামাল দিতে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকল প্রায় $7.25 মিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এই অর্থ দিয়ে প্রায় 1400 শিশুর আইনি সহায়তা চালু রাখার পরিকল্পনা করা হয়েছে। ফেডারেল চুক্তি বাতিলের প্রভাব নিউ ইয়র্কের বাইরেও পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশ জুড়ে 20,000-এর বেশি শিশু এই পরিবর্তনের কারণে প্রভাবিত হয়েছে। তবে ফেডারেল সরকারের পক্ষ থেকে এই পরিবর্তনের ব্যাখ্যা এবং নতুন চুক্তি নিয়ে ভিন্ন বক্তব্য এসেছে। ফলে অভিবাসী শিশুদের আইনি সহায়তা নিয়ে ফেডারেল ও স্টেট সরকারের মধ্যে নীতিগত পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। অগাস্টের এই 5টি বড় আপডেট একসঙ্গে দেখলে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কয়েকটি প্রবণতা স্পষ্ট হয়। প্রথমত, বৈধ অভিবাসনের ক্ষেত্রেও যাচাই বাছাই ও ভিসা বাতিলের প্রক্রিয়া কঠোর করা হয়েছে। প্রশাসন 175,000-এর বেশি ভিসা বাতিল করেছে এবং অপরাধ, ভিসা লঙ্ঘন ও জাতীয় নিরাপত্তার পাশাপাশি কিছু রাজনৈতিক কর্মকাণ্ডও পর্যালোচনার আওতায় এসেছে। দ্বিতীয়ত, টিপিএসের মতো অস্থায়ী সুরক্ষা কর্মসূচি সংকুচিত করা হচ্ছে। হেইতি, সাউথ সুদান ও মিয়ানমারের নাগরিকদের টিপিএস বাতিলের আইনি অগ্রগতি এর বড় উদাহরণ। এর ফলে দীর্ঘদিন আমেরিকায় বসবাস করা কিছু অভিবাসী নতুন করে ডিপোর্টেশনের ঝুঁকিতে পড়েছেন। তৃতীয়ত, আইসির এনফোর্সমেন্ট কার্যক্রমে বডি ক্যামেরা যুক্ত করার মাধ্যমে জবাবদিহির নতুন কাঠামো তৈরি করা হচ্ছে। তবে ফুটেজ প্রকাশের নীতি নিয়ে বিতর্ক থাকায় এই উদ্যোগ কতটা কার্যকর স্বচ্ছতা নিশ্চিত করবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। চতুর্থত, অভিবাসীদের আইনি সহায়তার ক্ষেত্রেও ফেডারেল নীতির পরিবর্তন দেখা যাচ্ছে। একা থাকা শিশুদের আইনি সহায়তায় ফেডারেল অর্থায়ন কমে যাওয়ার পর নিউ ইয়র্কের মতো স্টেটগুলো নিজেদের অর্থ দিয়ে সেই ঘাটতি পূরণের চেষ্টা করছে। অগাস্ট 2026-এর অভিবাসন আপডেট কোনো একটি আইন বা নির্বাহী আদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। ভিসা, টিপিএস, ডিপোর্টেশন, আইসির এনফোর্সমেন্ট এবং অভিবাসী শিশুদের আইনি সহায়তা আমেরিকার অভিবাসন ব্যবস্থার একাধিক স্তরে একই সময়ে পরিবর্তন এগিয়ে চলছে।